সাউন্ডটা ক্লিয়ার আসলে আমাকে বলো। হ্যাঁ স্টার্ট হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্টার্ট হয়ে গেছে তো। দেখাচ্ছে না তো। হ্যাঁ, এবার আর লাইভ রয়েছে। সাউন্ডটা গেলে আমাকে বলো, সাউন্ডটা ঠিক মতো হলে তো ওটা বলো। সাউন্ড না ওটা লাগাতে হবে, দেখি ক্লিয়ার আসছে, সাউন্ড ক্লিয়ার আসছে। তাহলে মনে হয় মাইক টাইকের দরকার নেই তো, ক্লিয়ারই আছে। চলো আর দেখো, তা যেমনটা বলেছিলাম, ভালো লক্ষ্য করবো, এটা বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশন আজকে শুরু করবো, তাই তো বলেছিলাম। আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আজকে ইলেকশন নিয়ে আলোচনা করব। সবার আগে দেখো যেটা বলছে 324 নং ধারাতে ইলেকশন নিয়ে লেখা আছে। তো তার আগে কয়েকটা জিনিস জানবো। ইলেকশনটা কি? ইলেকশন হচ্ছে আমরা জানি নির্বাচন। এই নির্বাচনটা কন্ডাক্ট করে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমরা যারা নাগরিক বলতে 18+ এবং ইন্ডিয়ান নাগরিক যারা, তারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছে। এবার কথা হচ্ছে, আমরা কি সবকটা ভোট দিই? আমরা সবকটা ভোট এসছে নাকি? এসছে? আমরা সবকটা ভোট দিই না। আমরা কোন কোন ভোট দিই? একটা লোকসভার ভোট দিই আর একটা বিধানসভার ভোট দিই। এই যে দুটো ভোট, এই দুটো ভোটকে বলা হয় জেনারেল ইলেকশন। ক্লিয়ার? আমি বাদ বাকি অনেক কটা হয়, যেমন ধরো রাজ্যসভার ইলেকশন হয়, রাষ্ট্রপতি হয়, উপরাষ্ট্রপতি হয়। এইসব ভোট কিন্তু এইসব ভোটে আমরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি না। তাহলে মোট কথা হলো, আমরা প্রত্যক্ষভাবে যে ভোটটা আমরা দিই সেটা জেনারেল ইলেকশন, এবং সেটাও কন্ডাক্ট করে কে? নির্বাচন কমিশন। আমরা প্রত্যক্ষভাবে যে ভোটগুলো দিই না, যেমন রাজ্যসভায় দিই না, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিতে দিই না, বিধান পরিষদ দিই না, এইসবে যদি ভোটের প্রয়োজন পড়ে বা এগুলো যদি ভোট হয়, সেখানে কিন্তু ইলেকশন কমিশনই ভোটটা কন্ডাক্ট করে। তাহলে তুমি এখন বলবে, তাহলে তাই যদি হয়, তাহলে আমরা যারা মিউনিসিপ্যালিটিতে থাকি বা আমরা যারা পঞ্চায়েত থাকি, সেখানে তো আমরা ভোট দিই। সেই ভোটটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট করবে না, স্টেট ইলেকশন কমিশন সেটা কন্ডাক্ট করবে। এর সাথে কিন্তু কলেজ ভোট, স্কুল ভোট এগুলো যুক্ত হয় না। ক্লিয়ার তো? আমি তাহলে মোট কথা হলো 324 নং ধারাতে আমরা পাবো কি? পাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং কি কি ভোট কন্ডাক্ট করবে। এবার খুব ভালোভাবে দেখো কয়েকটা জিনিস। ইলেকশন কমিশনের কাজ কখন থেকে শুরু হচ্ছে? আমি লোকসভা নিয়ে বলছি আর বিধানসভা নিয়ে বলছি, যেটা দুটোই জেনারেল ইলেকশন। বলা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল। খুব ভালোভাবে, ফ্রি অ্যান্ড ফেয়ার পোল মানে কি? স্বচ্ছ, নিয়মতান্ত্রিক, যাতে কোনো ম্যাল প্র্যাকটিস না হয়, এইগুলো দেখা ইলেকশন কমিশনের কাজ। খালি এইটুকু নেই না, অনেকটা আছে, আমরা আসবো। খুব ভালোভাবে দেখো যেটা বলছি। আমরা লোকসভায় ভোট দেব, তাহলে লোকসভায় ভোট দেব বা আমরা বিধানসভায় ভোট দেব বা রাষ্ট্রপতি নির্বাচন হবে বা রাজ্য সভা নির্বাচন হবে, ইলেকশন কমিশনকে তো বলতে হয় যে অমুক দিনে আমরা ভোট কন্ডাক্ট করছি, অমুক দিনে এত ফ্রেজে হবে, অমুক দিনে গণনা হবে, এগুলো বলতে হয়। যেই মুহূর্তে ইলেকশন কমিশন ভারতকে জানালো যে এই তারিখে ভোট কন্ডাক্ট হবে, সেই দিন থেকে আপ টু ভোট শেষ না হওয়া পর্যন্ত, তাহলে ভোট শেষ না হওয়া পর্যন্ত মানে এই না যে আমরা ভোট দিয়েছি ভোট শেষ না, মানে গণনা আমরা রাইট গণনা করবে সার্টিফিকেট দেওয়া পর্যন্ত। এবার অনেক জায়গায় দেখছি আমরা রিপোলিং হয়। আচ্ছা, রিপোলিং আর বাই ইলেকশন কিন্তু এক।
দেখা গেল নির্বাচন কমিশন দেখলেন কোনো জায়গায় ভোট নেওয়া হয়েছে এবং সেখানে কোনো ডিস্টার্ব কেস হয়েছিল, বা সংবিধান যেভাবে ভোট নিতে বলেছে সেইভাবে কন্ডাক্ট হয়নি, তখন নির্বাচন কমিশন কি করে, সেই জায়গাতে আবার ভোট নেয়, রিপোলিং হয়। কিন্তু বাই ইলেকশন তা না, রিপোলিং বাই ইলেকশনের মধ্যে পার্থক্য রয়েছে। বাই ইলেকশন কোনটা, দেখা গেল বিধানসভায় হোক অথবা আমাদের লোকসভায় হোক, যিনি এমপি বা এমএলএ ছিলেন উনি অ্যাবসেন্ট হয়েছেন। অ্যাবসেন্ট বলতে কি, হয় উনি পদত্যাগ করেছেন, মানে এমএলএ অথবা এমপি থেকে, অথবা তার মৃত্যু হয়েছে। মোট কথা হলো তার পদটা যদি ভ্যাকেন্ট হয়ে যায় বা কি বলে ওটাকে শূন্য হয়ে যায়, তখন আবার ইলেকশন করতে হয়, সেটা হচ্ছে বাই ইলেকশন। বাই ইলেকশন তাহলে আমাদের যে এইবার রানাঘাটে যেটা হলো, হ্যাঁ। এই কলেজে তো না, না, না। দুদিক থেকে দাঁড়িয়েছে। না, দুদিক থেকে দাঁড়িয়েছিল। এবার আচ্ছা, এটা তাহলে বলি, বাই ইলেকশন খালি এটাই না, দেখো এরম হয়, বিধানসভায় ভোট হয়েছে, ভালোভাবে বুঝবে, বিধানসভায় ভোট হয়েছে বা লোকসভায় ভোট হয়েছে, যেখানে এরমভাবে হতে পারে। ধরো লোকসভাতে আমরা দেখেছি যারা হেভিওয়েট ক্যান্ডিডেট হয় তারা 2 জায়গায় দাঁড়ায় বা 3 জায়গায় দাঁড়াতে পারে, কিন্তু ভোট কন্ডাক্ট হওয়ার পরে তোমাকে কিন্তু একটা পদ ছেড়ে দিতে হবে, ক্লিয়ার? আমি এটুকু, তাই যে পদটা ছেড়েছে সে তো তোমার শূন্যস্থান হয়ে গেল, নয় কি, শূন্যস্থান হয়ে গেল, তখন সেটাকে কি রিপোল করতে হয়, বাই ইলেকশন হয়ে যাচ্ছে, সেটা বাই ইলেকশন, রিপোলিং না, কিন্তু বাই ইলেকশন হচ্ছে। এবার এরম হয়েছে, সে বিধানসভার ছিল সদস্য, লোকসভায় দাঁড়িয়েছে, অথবা লোকসভার সদস্য ছিল, বিধানসভায় দাঁড়িয়েছে, জিতে গেছে। তাহলে কি সে রাজ্যসভা, বিধানসভা আর অন্য কি বলে লোকসভা অথবা রাজ্যসভায় ছিল, পথ এনজয় করবে না? না, তাকে ছাড়তে হবে। দুই জায়গায় দাঁড়াতে পারে, কিন্তু যখন একটা পথ তাকে ছেড়ে দিতে হবে। যতদিনের মধ্যে তাকে আর এবার তুমি পথ ছাড়লে না, দরকার নেই, বুঝতে পারো 14 দিন হবে, দুটোই ক্যান্সেল হয়ে আর ওদিকে অটোমেটিক্যালি একটা ক্যান্সেল হয়ে যায়, সে যাই হোক। তা এইগুলো নেয় কেন, এইগুলো মেনলি দু অর্থে নেয়। যদি সেই হেভিওয়েট ক্যান্ডিডেটটা ফেল করে, হতেই পারে এক জায়গায় ফেল করানোর দিকে চলে, কেন এইবারের গতবার যেটা হলো লোকসভাতে দেখলাম যে রাহুল গান্ধীকে নিয়ে, এবার নয়, দুই জায়গাতেই বেরিয়েছে। তাই এই জিনিসটা হয়, এবং এই প্র্যাকটিসটা আমাদের কনস্টিটিউশনে রয়েছে। তার মানে মোদ্দা কথা হলো, তুমি দুটো পথ কোনো মতে এনজয় করতে পারবে না, তোমাকে একটা স্যারেন্ডার করে দিতে হবে। যেটা তুমি স্যারেন্ডার করে দিলে, তাই সেখানে শূন্যস্থান হয়ে গেল, সেটা বিধানসভার ক্ষেত্রেই হোক বা লোকসভার ক্ষেত্রে, তখন আবার কন্ডাক্ট হবে, আবার রিএলেকশন, ওটা বাই ইলেকশন হয়ে গেল। রিএলেকশন মানে কি? রিএলেকশন মানে হচ্ছে তোমার তুমি আমরা ভোট দিয়ে তারপরে কনস্টিটিউশনে যেসব গাইডলাইন ছিল, কনস্টিটিউশনে যে কথাগুলো ছিল, সেই অনুযায়ী আমি ভোট করাইনি বা ভোট হয়নি, মেনলি ভোট হয়নি, তখন সেটা রিপোলিং হয়। এবং দেখবে নির্বাচন কমিশন রিপোলিংয়ের জন্য কিন্তু একটা ডেট রাখে, সবসময় রিপোলিংয়ের ডেট রাখে। এবং পোলিং ক্লিয়ার হলো বা পোলিং কন্ডাক্ট হয়ে গেল, এবার পোলিং কন্ডাক্ট হওয়ার পরে দেখা গেল সার্টিফিকেট প্রদান হয়ে গেছে, তখন গিয়ে নির্বাচন কমিশনের কাজ শেষ হলো। ক্লিয়ার? তার মানে নির্বাচন কমিশনের কাজ হলো মারাত্মক বিবাহিত, তাই তো? নির্বাচন কমিশনের কাজ যখন ক্লিয়ার হলো বা শেষ হলো, তারপরে কিন্তু সরকার গঠন হচ্ছে। তাই নির্বাচন কমিশন যতক্ষণ সার্টিফিকেটটা তোমাকে প্রোভাইড না করলো যে আপনি জিতেছেন, ততক্ষণ কিন্তু তুমি
সাংবিধানিক মতে তুমি সাংসদ বা বিধায়ক নও, উনি সার্টিফিকেটটা দিলেন, তখন গিয়ে ক্লিয়ার হলো হ্যাঁ তুমি জিতলে বিধায়ক বা লোকসভার সদস্য। এরপরে শুরু হলো সরকার গঠনের তোড়জোড়, এবং সরকার গঠনের তোড়জোড়ে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা স্টেট ইলেকশন কমিশন যদি ইয়েতে হয়, ওই মিউনিসিপ্যালিটিতে হয়, তার কোনো আর ভূমিকা নেই আপাত দৃষ্টিতে। এবার ভোট কন্ডাক্ট হয়ে গেল, সব কিছু মিটে গেল, এইবার সরকার গঠন হচ্ছে, ইলেকশন কমিশন সেখানে আর নেই। এবার ব্যাপারটা দেখো, লোকসভার সদস্য যারা আসলেন, লোকসভা নিয়ে বলছি, লোকসভার যারা সদস্য আসলেন তারা কিন্তু প্রত্যেকে লোকসভার সদস্য হিসেবে স্বীকৃতি পেতে হচ্ছে। তাহলে কি হচ্ছে? তাহলে অবশ্যই তাদেরকে লোকসভার সদস্যর শপথ নিতে হচ্ছে। তা তুমি বলে স্যার সরকারি তো ঘটনা, তো শপথটা দেবে, সত্যি কথা। এই সময় এই যে নবনির্বাচিত যারা প্রতিনিধি হয় তাদের যে শপথ বাক্য পাঠ করাবে সদস্য হিসেবে, তাকে প্রোটেম স্পিকার বলে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে সেই সময় জিতে আসা, ভালোভাবে শোনো, সেই সময় জিতে আসা যে ক্যান্ডিডেটসগুলো রয়েছে তার মধ্যে যে বয়োজ্যেষ্ঠ। এবার আমি যদি বলি বয়োজ্যেষ্ঠ তাহলে কিন্তু কথাটা কিছুটা ভুল বলি। ওখানে এই জন্য কার্যকাল বলতে দেখো এরকম হতে পারে, কারো ধরো 50 বছর, কোনো সাংসদের বয়স 50 বছর, এরকম হতেই পারে সে 5 বার জিতে এসছে বা 3 বার জিতে এসছে, এরকম কিছু। কিন্তু আরেকজন দেখা গেল তার বয়স ধরো 85, 86, 87, সে 2 বার জিতে এসছে। তাহলে ম্যাক্সিমাম টাইম লোকসভাতে যে সার্ভিস দিয়েছে, সে হবে স্পিকার। ক্লিয়ার? তাহলে সুতরাং লোকসভার কাজটা শুরু হয়ে গেল। ক্লিয়ারিটি মধ্যে আমি, হ্যাঁ, বিধানসভার ক্ষেত্রে তাই। অবশ্য লোকসভা আর বিধানসভার ক্ষেত্রে একটা ভাইটাল পার্ট আছে, সেটা দেখো, দুজনেই তো ভোট কন্ডাক্ট হলো, সার্টিফিকেটগুলো শেষ। এখানে রাষ্ট্রপতি আর রাজ্যপালকে একটু আনতে হবে। রাষ্ট্রপতি কিন্তু যে দল সংখ্যাগরিষ্ঠ, ভালোই শুনবে, নির্বাচন কমিশনের কিন্তু এখানে হাতটা নেই। যে দল সংখ্যাগরিষ্ঠ মানে ম্যাক্সিমাম এমপিস নিয়ে এসছে, অ্যাকচুয়ালি 273 ছিল। কি কারণে? দুজন অ্যাংলো ইন্ডিয়ান, কিন্তু আগে দুজন অ্যাংলো ইন্ডিয়ান নেই, হ্যালো 272। তাহলে 272 এই যে ফিগারটা, এই ফিগারটা যে দল বা যে অ্যালায়েন্স, মানে যাকে বলো কি, মানে মিলিজুলি সরকার যেগুলো গোষ্ঠী নিয়ে আসবে, তারই মুখিয়াকে বা তারই ক্যাপ্টেন বা তার হেডম্যানকে বা তারই লিডারকে রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীর জন্য আমন্ত্রণ জানাতে হবে। ক্লিয়ার? কিন্তু এখানে রাজ্যপাল বিধানসভায় বা যখন আমি রাজ্যে আসবো, রাজ্যে একটু আলাদা আছে। কি আলাদা আছে? রাজ্যপাল কিন্তু একটা স্বেচ্ছাধীন তার ক্ষমতা রয়েছে। ক্ষমতাটা হচ্ছে এরকম কোনো ব্যাপার না যে সংখ্যাগরিষ্ঠ তাকেই ডাকতে হবে। সংখ্যাগরিষ্ঠতা নাই এরকম দলকেও তুমি কিন্তু আহ্বান করতে পারেন শাসন তৈরি করার জন্য। ক্লিয়ার? কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে ফ্লোরে কিন্তু তার মেজরিটিটা পেশ করতে হবে। ক্লিয়ার? আমি এটুকু। এবার ইলেকশন কমিশন পড়াতে গেলে কিছুটা অন্যদিকে একটু চলে যেতে হয়, নয়তো হয় না। দেখো, লোকসভা নিয়ে বলবো, একটা প্রশ্ন প্রায় আসে। কি প্রশ্ন আসে? যে লোকসভার সদস্য সেই কি মন্ত্রী হতে পারে? প্রশ্ন আছে। লাইকওয়াইজ দ্যাট বিধানসভার সদস্য হতে গেলে কি, মানে মন্ত্রী হতে গেলে কি বিধায়ক হতে হবে? এক কাজ করো তো, একটু দেবযানীকে ফোন করে আমাকে দাও। এখান থেকে ফোন পাওয়া যাবে না। দেখো লাইনটা কেটে গেল, দেখো এই ফোনটাতে করলে এই গন্ডগোলটা হয়। দেখো লাইনটা কেটে গেল, দেবযানীকে একটু ফোনটা করে আমাকে দাও। লাইন আসছে? হ্যাঁ, দেখো তাও শুরু করছি না। লাইন যাচ্ছে কি? অন আছে তো?
দেবযানীকে ঘোরা হবে। ফোন করলে তো এরা কথা বলবে। দাও 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 দাও। হ্যাঁ বল রে। হ্যালো, হ্যাঁ বল। আর আমি লাইভে রয়েছি, ক্লাস করছি ফেসবুকে, বল। ওকে ঠিক আছে, নাও লাইনটা কাটো, লাইনটা কাটো। তাহলে কোন জায়গায় কী যেন বলছিলাম যেন, একটু বলো, ভুলেই তো গেলাম। কোন কোথায় ছিলাম? বলছি স্যার ইয়ে করছিলেন, ইলেকশন করছিলেন। না তাহলে দেখা না, যাচ্ছে না, ওই ও হ্যাঁ, লোকসভার পেয়েছি। সদস্য না হলে তাকে মন্ত্রীতে বসানো। যেমন এবার যদি ধরি প্রত্যেকটা সরকারে এরকম কিছু থাকে, যেমন ধর নির্মলা সীতারামন আজকে আজকে বলতে এবার লোকসভাতে উনি তো কন্টেস্টই করেন। জয় কিষাণ উনি কন্টেস্টই করেনি, কিন্তু ওরা আজকে এনডিএ গভর্নমেন্টের সদস্য সদস্য বলতে মানে মন্ত্রী পদে রয়েছে। তার মানে সংবিধানে এরকম বলা নেই যে তুমি সদস্য না হলে তুমি পারবা না, পারবা না, তুমি পারবা। তুমি পারবা কখন পারলা, তারপরে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে ওই ফ্লোরে তোমার মেম্বারশিপটা প্রমাণ করতে হবে। দ্যাটস মিন তুমি লোকসভার যে সদস্য, তাহলে তো আসবা কী করে? তুমি তো স্যার ভোট তো হয়ে গেছে, বাস্তব কথা। এই জায়গাটাতে বাই ইলেকশন। তুমি এখন হয়তো বলবে ও স্যার এরকম তো হতে পারে, কেউ পদই ছাড়ছে না, পদই ছাড়ছে না, হতেই পারে। কিন্তু এরকম সচরাচরটি হয় না। কেন? যে সুপ্রিমো হয়, দলের নেতা হয়, সে যখন তোমাকে বললো তুমি অটোমেটিক্যালি ছেড়ে থাকো, নৈতিকতা বা বাধ্যতামূলক যাই হোক। ঠিক তেমনটি দেখেছিলাম, দেখো মনে আছে নন্দীগ্রামে, এই যেবার যে বিধানসভা নন্দীগ্রামে মমতা ব্যানার্জি মাননীয়া হেরে গেলেন, শুভেন্দু অধিকারী জিতলেন। মাননীয়া যখন হেরে গেলেন, খুব ভালোভাবে দেখো, তাহলে হিসাব মতো উনি তো বিধায়ক নন, তার বিধানসভার সদস্য নন উনি। কিন্তু ওই যে সংবিধানের কথা, সে অনুযায়ী উনি কিন্তু বিধায়ক না হয়েও উনি মুখ্যমন্ত্রীর আসনে আসীন হতে পারলেন, এবং সাংবিধানিকভাবে। কিন্তু এটা তো ফর লাইফ টাইম না, ওখানে লাইফ টাইম বলতে 5 ইয়ার্স ধরবো বিধানসভা না। তার মানে রাজ্যপাল তাকে মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকার করে নিলেন, যদিও তিনি তখন কিন্তু সেই দলের সদস্য হলেও বিধানসভার সদস্য নন। ভালোভাবে, দলের সদস্য এক, বিধানসভা এরকম হতে হবে। আমি কোনো পার্টি করি, আমি কোনো পদে আছি, হতেই পারে, আমি কিন্তু সেই দলের পদে রয়েছি, আমি কিন্তু বিধায়ক নই। হ্যাঁ, ঠিক এরকম সিচুয়েশনটা হয়ে গেছিল না? আমি এখন হেরে গেছি, এরকম সিচুয়েশন। কিন্তু উনি হলেন, এবং আর নির্দিষ্ট দিনের মধ্যে বিধানসভার সদস্য হয়ে আসতেন। হলো, তা দেখা গেল বিধানসভার সদস্য 6 মাসের মধ্যে হয়ে আসতেন। এবার যদি 6 মাসের মধ্যে উনি বিধানসভার সদস্য হয়ে না আসতেন, বিধায়ক হয়ে না আসতেন, তাহলে কিন্তু সরকার নষ্ট হতো। অর্থাৎ তখন হয়তো অন্য কায়দা করে অন্য কাউকে মুখ্যমন্ত্রীর জন্য অ্যাপয়েন্ট করবো, সেটা হয়নি বা হয়নি চেনা। তাহলে এটা হলো ঘটনা। এবার যেটা বলবো, তাহলে তো ঢুকে গেলাম ওই জায়গাতে। আর ঠিক তেমনই ধরো আমরা যখন ইলেকশন কমিশনের কাজ বলবো কি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, তাই সেখানে আমি ভোট দিতে পারবো না। রাজ্যপালের নির্বাচন কিন্তু হয় না, ভালোভাবে শুনবা। রাজ্যের প্রধান রাজ্যপালে এখানে নমিনাল হেড, কেন্দ্রের প্রধান রাষ্ট্রপতি ওখানে নমিনাল হেড। রাষ্ট্রপতির জন্য নির্বাচন হয়, ইলেকশন কমিশন সেটা কন্ডাক্ট করে, কিন্তু রাজ্যপালের জন্য নয়। ক্লিয়ার? এর জন্য একটা জিনিস দেখবে, যখনই পালা বদল ঘটে, কেন্দ্রে পালা বদল যদি ঘটে, তখন কেন্দ্র চায় কি তার পছন্দের বা তার আইডিওলজি যারা মেনে চলে এরকম কিছু লোককে। তার জন্য কেন্দ্রে পালা বদল হলে দেখা যায় রাজ্যপালও খুব চেঞ্জ হয়, করবে এটা। তার মানে রাজ্যপালকে চেঞ্জ করবার জন্য আমাকে কিন্তু জটিল কোনো সাংবিধানিক পথে যেতে হবে না। তাকে কি করা হয়, কি কারণে তাকে করা হয় সিলেকশন, নট ইলেকশন। দুটোর বিস্তর পার্থক্য।
সিলেকশন আর ইলেকশন, তার মানে রাজ্যপাল হচ্ছে সিলেক্টেড পার্সন, বাট রাষ্ট্রপতি হচ্ছে ইলেক্টেড পার্সন। বুঝতে পারতো? তুমি এখনই বলবে স্যার আমরা তো ভোট দিই না। সত্যি কথা, আমরা তো ভোট দিই না, কিন্তু আমরাই ভোট দিচ্ছি। তুমি যখন বলবে আমরা ভোট দিইনি, হ্যাঁ সত্যি কথা ভোট দিইনি, কিন্তু আবার আমরা বলবো না আমরাই ভোট দিয়েছি। কি করে ভোট দিলাম আমরা? রাজ্যপাল যখন নির্বাচন হচ্ছে, নির্বাচন প্রসেস চলছে, দেখো এমপি রাষ্ট্রপতি এমপিরা দিচ্ছে এবং এমএলএরা দিচ্ছে। আচ্ছা, এমএলএ বলতে গেলেও ঝামেলা লাগবে, সব এমএলএ কিন্তু দেয় না। কেন্দ্রশাসিত অঞ্চলে যারা রয়েছে তারা দেয় না, একমাত্র দিল্লি আর পন্ডিচেরি ছাড়া। এটা মনে রাখবেন। তাহলে বা অন্যান্য যারা লোকসভার সদস্য রয়েছে, রাজ্যসভায় আসছে না, লোকসভার সদস্য রয়েছে, তাহলে তো আমরা নির্বাচন করছি। রাজ্যসভা যারা রয়েছে হিসাব মতো তাদেরকে লোকসভা সদস্য নির্বাচন করেছিল বা বিধানসভা, তাদেরকে তো আমরাই নির্বাচন করেছিলাম। তাহলে ইনডাইরেক্টলি আমরা নির্বাচন করছি। আর যেহেতু ইনডাইরেক্টলি নির্বাচন করছি, তাই কিন্তু সেটা জেনারেল ইলেকশন নয়। প্রশ্ন তুলতেই পারে রাষ্ট্রপতি নির্বাচন অথবা রাজ্যসভার সদস্য যে নির্বাচন হয় আর বিধানসভা বা লোকসভা না, সেটা পদপ্রার্থী নিয়ে তো কাজ হবে না। সেখানে একটা লজিক আছে কেন হয়। কেন হয় দেখো, আমাদের যেটা গণতন্ত্র বা গণতন্ত্রের কাঠামো, আমাদের যেটা ভালো হলো করবে একনায়কতন্ত্র দিকে চলে যেতাম। সে আমি ধরলাম সারা ভারতে, মানে তর্কের খাতিরে, হ্যাঁ, সারা ভারতে 100টা, ভালো হবে, সারা ভারতে 100টা লোকসভা সিট তর্কের খাতিরে ধরুন। তাহলে 100টা ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছে, হ্যাঁ কিনা? এবার ধরলাম 50% and +1, that's mean 51 টার্গেট ছিল, যে অ্যাচিভ করেছে সে প্রধানমন্ত্রী হয়েছে বা সরকার গঠন করেছে। ক্লিয়ার তো? এখন কতজন ক্যান্ডিডেট ছিল সেটা কথা না, 100টা সিট ছিল এটা কথা। লাগুক না, তার জন্য 30,000 নির্বাচন ময়দানে। তাহলে ওই যে 51 আর +49, তাহলে 59 জন মিলে সরকার গঠন করলাম। ক্লিয়ার? তাহলে পাওয়ারটাকে আমি কিছুক্ষণের জন্য ভাবছি, যদিও প্রধানমন্ত্রীর সব পাওয়ার থাকে ম্যাক্সিমাম, 51টা পার্ট হয়ে গেল। ক্লিয়ার? কিন্তু রাষ্ট্রপতি তো একজন। তাহলে সারা ভারত ধর ক্যান্ডিডেট ছিল 10, 12, 15, 16, 18, 20 জন, জিতেছিল একজন। তাহলে সে কি? তাহলে সে সারা ভারতবর্ষের নির্বাচিত প্রতিনিধি হয়ে গেল না ডিরেক্ট নির্বাচনে? তখন কি সে 51 জনের কথা হলো নাকি? তখন বললেন দেখুন স্যার, আপনারা 51 জন আপনাদের ভারতবর্ষ ভোট দিয়েছে, আমি একা আমাকে ভারতবর্ষ ভোট দিয়েছে। এই কারণের জন্য কিছু থাকে, কিন্তু তবুও দেখো রাষ্ট্রপতি ছাড়া কিন্তু আমাদের কাজ চলে না। এত সুন্দর একটা কাঠামো বলছে পার্লামেন্টারি ডেমোক্রেসি। এটা আমরা জানছি আমাদের 2টো কক্ষ রয়েছে, রাজ্যসভা লোকসভা। সেটা যুক্তি আলাদা যে কোন সভা শক্তিশালী। আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখব লোকসভা শক্তিশালী, ওদের ছাড়া। আবার কিছু ক্ষেত্রে দেখব রাজ্যসভা এগ্রি না হলে কাজ হয় না। এটা ব্যালেন্সিং করা রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় যেহেতু সরকার গঠন হয়, সরকার গঠন করে কে? লোকসভা, তাই লোয়ার হাউসকে পাওয়ারফুল বলা হয়। এবং যেহেতু ব্রিটেন থেকে আমরা এনেছি এটা বা আমরা নিয়েছি, ব্রিটেনের সেই একই প্র্যাকটিস সেটা আসছে। তাই রাষ্ট্রপতি নিয়ে যেহেতু কথা হচ্ছিল, এটা প্রশ্ন আসে রাষ্ট্রপতির দরকারটা কি? বলছে রাষ্ট্রপতি ইজ নট দি মেম্বার অফ লোকসভা ও রাজ্যসভা, তথাপি তাকে বলা হয় ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট, পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। সত্যি কথা, উনি না রাজ্যসভার সাংসদ না লোকসভার সাংসদ, তবুও সে প্রধান। কি কারণ? যেটা পার্লামেন্ট আসলে পঞ্চায়েত, কাজকে আইন প্রণয়ন করা।
একটা আইন যে প্রণয়ন হয় একটা কি বলে একটা সিস্টেমেটিক ওয়েতে, তো ডিরেক্টলি তো আইন হচ্ছে না। আমি আজকে বললাম ওরকম কি বলে 21 বছর ভোট আছে, 18 বছরে করলাম রাজীব গান্ধীর সময়, না, একটা প্রসিডিওর মানতে হয়েছিল যে কোনো কিছু। প্রসিডিওরটা কি? যে কোনো কিছু বিল উত্থাপন করতে হয়। আগেও বলেছিলাম বিল কি করে উত্থাপন করে, সেটা নয় আবার পরে ক্লাস করাবো। বিল উত্থাপন করতে হয়। এই যে দুটো কক্ষের যে কোনো একটা কক্ষে তুমি বিল উত্থাপন করতে হলে কোনো প্রবলেম নেই, কিন্তু অর্থ বিল হবে না। অর্থ বিল কিন্তু তোমাকে লোকসভাতেই উত্থাপন করতে হবে, এবং অর্থ বিলকে যখন সার্টিফাইড করা হয় হ্যাঁ এটা অর্থ বিল, তখন লোকসভার যিনি সদস্য, মানে সদস্য বলতে কি যিনি স্পিকার, তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, কোথাও অ্যাপিল করা যায় না, নট ইভেন রাষ্ট্রপতি। সেখানে এতটা পাওয়ার লোকসভা স্পিকার। তারা গেল লোকসভাতে তুমি কোনো বিল উত্থাপন করলো, মানে তোমার অর্থ বিল না অন্য কোনো বিল উত্থাপন করলো, তা ওটা কি হবে? লোকসভাতে পাস হবে। পাস হবে কি করে? তার উপরে যুক্তি হবে, তর্ক হবে, ভোট হবে। অবভিয়াসলি যেহেতু তোমার লোকসভা রুলিং পার্টি বেরিয়ে যাবে, এটা 2/3 ভোট। এখানে একটা গল্প আছে। সেদিনকে লোকসভাতে যতজন মেম্বার ছিলেন তাদের উপরে কিন্তু কাউন্ট হবে 2/3। এরকম না যে টোটালটার উপরে, না, প্রেজেন্ট, সেদিনকে যারা যারা প্রেজেন্ট ছিল, মানে সেদিনকে বলে ভুল, মানে ভোটের সময় যারা প্রেজেন্ট ছিল, অনেকেই থাকি আমরা দেখি যে আলোচনা সবকিছু অংশগ্রহণ করলাম, কিন্তু যখন ভোটা উঠি হচ্ছে তখন ওয়াকআউট করে চলে গেল। সেদিনের গল্প পরে হবে, কেন হয় সেটা থাক, সেটা পরীক্ষায় যায় না যে কেন হয়। তাহলে ওটা পাস হয়ে গেল। পাস হয়ে কোথায় গেল? রাজ্যসভায় গেল। এখানে কিন্তু ইলেকশন কমিশনের কোনো কাজ নেই, রাজ্যসভায় গেল। এবার রাজ্যসভাতে গিয়ে ওটা পাস হয়ে যায়, অথবা রাজ্যসভা বলতে পারে যে বিলটা আপনি মূল্যায়ন করুন বা কনসিডার করুন। লোকসভা করলো না করলো, দেখা গেল 7, 8, 6, 7, 2, 3, 5 এরকম কিছু পয়েন্ট ছিল। লোকসভা ইচ্ছা করলে ওটা ঠিক করলো, আদারওয়াইজ ওয়াই পাঠিয়ে দিল। দ্বিতীয়বার যখন পাঠিয়ে দিল তখন লোকসভা থেকে রাজ্যসভা ওটাকে পাস করে দিল। রাজ্যসভায় হতে এবার ঘুরে আসতে হবে একই। তখন লোকসভাকে মানে ওইটাকে অ্যাকসেপ্ট করতে হবে এমন কোনো না, এবার দুটোরই, এবার কি লোকসভাতে রাজ্যসভায় মাঝে মধ্যে আটকে যাবে, লোকসভা আটকাবে না তো, লোকসভা তো রুলিং পার্টি রয়েছে। এবং দেখো তোমাকে পড়িয়েছিলাম হুইপ জারি করা মানে নিতে হবে না, মানে আমার দলকে হুইপ জারি করলাম, তোমাকে ভোট দিতে হবে, তার মানে তোমাকে সেদিনকে আসতেই হবে তোমাকে ভোটে। তাহলে তো আমি মোটামুটি আমি জানি তো আমার এতগুলো ফিগার আছে, পাস আউট হয়ে যাবে। আর সব থেকে রগড় হলো যতজন সেই সময় উপস্থিত ছিল, তাহলে এরকম তো হবে রুলিং পার্টি তো সকলেই থাকবে হিসাব মতো। বিদেশে গেলেও তাকে টেনে আনা হবে, সেদিন যদি থাক ভোটটা দিয়ে আবার যা তুই তো। হ্যাঁ, না আসতে হবে না, এরম যদি কিছু বলো তাহলে তো মানে বিতর্ক হতো কিছু হতে। আমরা এরম অনেককে দেখি যে রাজ্যসভাতে অ্যাবসেন্ট, কিন্তু যেদিনকে উপস্থিত না থাকে তার সদস্য পদ নিয়ে কোনো ঝামেলা হয়ে ধরে, সেদিনকে উপস্থিত। সেগুলো নিয়ে আমাদের আলোচনা না, আমাদের পরীক্ষা, আমাদেরকে বিশেষ পরীক্ষা দিতে হবে, ইউপিএসসি দিতে হবে, সে অনুযায়ী আমাদের আলোচনা। অন্য আলোচনায় ভোটকে গিয়ে মানে ডিটেলড হয়ে কোনো লাভ নাই। তাই দেখা গেল কোন জায়গায় ছিলাম না, পাস আউট হয়ে গেল, রাজ্যসভাতে হলো, এবার কোথায় গেল? রাষ্ট্রপতির কাছে গেল। এই যে রাষ্ট্রপতির কাছে গেলেও ওখান থেকেও রিটার্ন আসতে পারে, কিন্তু দ্বিতীয়বার গেলে হবে। আর রাজ্যসভায় যদি কোনো মতে 14 দিন বিলটা থেকে যায়, অটোমেটিক্যালি হয় যে ওরা পাস আউট হয়ে গেছে। এবার রাষ্ট্রপতি মহোদয় সই করে দিলেন। রাষ্ট্রপতি মহোদয় বা মহোদয়া যখনই সই করলেন তখন আর ওটা কিন্তু বিল রইল না, ওটা অ্যাক্ট হয়ে গেল। তো কি হয়ে গেল? আইন হয়ে গেল। ক্লিয়ার? আমি ক্লিয়ার?
এবার তুমি বলে মাসমশাই অ্যাক্ট হয়ে গেলে ভালো কথা হলো, তাহলে বিল থেকে আইন পর্যন্ত যেতে তাকে এই পথটা অতিক্রম করতে হয়। যখন তোমাকে আমি সংবিধান পড়াই তখন একটা কথা বলি যে আমাদেরটা হচ্ছে লার্জেস্ট, এবং আর একটা বৈশিষ্ট্য পার্সিয়াল, এটা ফ্লেক্সিবল। রিজিডটা ধরলাম না, ফ্লেক্সিবলটা। ফ্লেক্সিবল মানে কি, যেসব আইন হয়েছে অ্যামেন্ড করা যায়, হলো। তাহলে অ্যামেন্ড করতে গেলেও তো এই সাংবিধানিক প্রসেসটা লাগবে। তার মানে কোনো একটা আইন যে হয়ে গেল সেটাই যে একদম পাথরের লকির হয়ে গেল তা না। জনগণের চাপে বা জনগণের স্বার্থে সেটাকে চেঞ্জ করা যায়, বা দেশের স্বার্থে। কিন্তু সেই চেঞ্জটা আমি প্রধানমন্ত্রী পট করে করবো না, পারবো না। আমি রাষ্ট্রপতি, আমিও পারবো না। তার জন্য একটা নির্দিষ্ট পথে আসতে হবে, সেটাতেও আমাদের সংবিধানে লেখা আছে। সেই পথটার নাম বলা হয় অ্যামেন্ডমেন্ট। মনে রাখবে, অনেকের মধ্যে আমাদের ভুল ধারণা আছে, অ্যামেন্ডমেন্ট মানে কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া না, অপারেশন করে ছাড়িয়ে দিচ্ছে। অ্যামেন্ডমেন্ট হলো ওটা ছিল নতুন একটা জিনিস দিলাম ওর পরিপ্রেক্ষিতে, বা ওটাকে যাতে বাতিল করা যায় তার নতুন সংশোধন হলো, সংশোধন হয়ে গেল, সংযোজিত হয়ে। ভালোভাবে শুনবে, সংশোধন হলো সংযোজিত হয়ে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। বাতিল কিন্তু না। মনে থাকবে আমার? তাহলে এইভাবে গেল। এবার আবার ফিরে আসি। দেখো, আজকে যদি, আচ্ছা, টিএন সেশনের নাম শুনেছো? লোকটাকে দেখেছো? তা ওই টিএন সেশনকে নিয়ে ইভেন আমাদের প্রধানমন্ত্রী, সরি, আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যখন ছিলেন তখনও তাকে নিয়ে কথা উল্টোপাল্টা বলেছিলেন। তার সেইগুলো করে লাভ নেই। এই জন্য আমি সত্যি কথা অনলাইন পড়াতেও ভয় লাগে। এটা বই, দেখো যেগুলো বই আছে সেটা তো বলতে হবে, হলো। আর যখন তুমি পড়াচ্ছ তখন ক্লিয়ারিটি থাকাটা উচিত। কারণটা হচ্ছে আগামী দিনে তোমরা পরীক্ষা যখন দেবে, বিসিএস বা ইউপিএসসি, যদিও বলা হয়েছে 24 সাল থেকে, 24 সাল, এটা 24 সালের নোটিফিকেশন বেরোয়নি আজও। বেরিয়েছে? বেরিয়ে গেছে নাকি? পরীক্ষার ডেট বলেছি, পরীক্ষার ডেট 15ই আগস্ট, 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর পরীক্ষা। যাক, তার মানে যখন দিয়েছে বেরোবে, ওদিকে চিন্তা নেই। এইবারই কিন্তু তুমি দিতে পারছো, ভালোভাবে মনে রাখবে, এমসিকিউ। 25 সালে তুমি এমসিকিউ দিতে পারছো না, এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বা বিজ্ঞপ্তিও, তখন কি দিতে হবে? ইউপিএসসি অনুযায়ী দিতে হবে, তাই? তখন কিন্তু তোমাকে লিখতে হচ্ছে। আর এটাও সত্যি কথা, এমসিকিউ পরীক্ষা হলেও যারা পাস করছেন বা এখান থেকেও যারা পাস করেন, প্রত্যেকে কিন্তু এইভাবেই পড়তে হয়। এরম না যে এমসিকিউ পড়ে তুমি পাস করেছো, প্রিলিমটা হয়তো পাস করো, মেন্স কিন্তু তুমি ক্লিয়ার করতে পারো না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এত বছর পড়াচ্ছি, দেখেছি। তাহলে তোমার ডিটেলসে জানতে হয়। তাই যেটা বলছিলাম, কোথায় ছিলাম না, তা আজকে টিএন সেশনের কথা বলছিলাম। টিএন সেশন যিনি ছিলেন, উনি অ্যাকচুয়ালি তোমাদের যে এখন ভোটার কার্ড রয়েছে না, সেই কার্ড তিনি প্রবর্তন করেন। অনেক বাচ্চা একটা গন্ডগোল করো, তোমার যেটা ভোটার কার্ড আর তোমার যেটা আধার কার্ড, তোমার যেটা প্যান কার্ড, তিনটে সেম না। তুমি যেই মুহূর্তে জন্ম নিলে, ভালোভাবে শুনবে, তুমি যেই মুহূর্তে জন্ম নিলে তোমার একটা আধার কার্ড করে গেল। আমি শুনেছি, এবার ফেসবুকেও দেখি, সত্যি না মিথ্যা জানি না, হাসপাতালে গিয়েও বলে যারা মানে আধার কার্ডের ডিপার্টমেন্টে রয়েছেন তারা বলে হাসপাতালে গিয়েও মানে নামটা রেজিস্ট্রেশনের মতো করে দেয়। প্যান কার্ড তুমি 18 বছরে করছো, তার আগেও করা যায়, কিন্তু এবার আধার কার্ড ছেড়ে দাও, প্যান কার্ড ছেড়ে দাও, কিন্তু তুমি যে প্রকৃত ভোটার
তুমি ভারতে বসবাস করছো এর প্রমাণ ওই আধার কার্ড। ক্লিয়ার তো? ভারতে তার মানে কিন্তু তোমার ভোটাধিকার আছে এর কোনো গ্যারান্টি নেই। এরকম হতে পারে তোমার 18 বছর হয়নি, এরকম হতে পারে তুমি ভারতীয় না, ভারতে পড়ালেখা করতে এসছো বা অন্য কোনো কাজে এসছো, তাই আধার কার্ডটা হয়েছে। কিন্তু যখন তোমার এপিক কার্ড মানে তোমাকে ভোটার কার্ডটা দিল, তার মানে তুমি ভারতে নাগরিক, অবভিয়াসলি স্থায়ী বাসিন্দা। এবং সেই যে কার্ডটা, ভোটার কার্ডটা, আমি নবদ্বীপ লোকসভায় থাকি না, নবদ্বীপ লোকসভায় মানে রানাঘাট হয়ে গেছে, বা ধরো না পঞ্চায়েতে ভোট দিতে গেলে তো আমার আধার কার্ড লাগছে, এই ভোটার কার্ডটা লাগছে। তাহলে আমি বা মিউনিসিপ্যালিটি, আমি নবদ্বীপ মিউনিসিপ্যালিটি থাকি, তা নবদ্বীপ মিউনিসিপ্যালিটির সদস্য আমি, মানে এখানকার সিটিজেন, আমার এখানে ভোট দেওয়ার জন্য ওই কার্ডটাই লাগবে। ক্লিয়ার? এবার ভারতের আমি যেখানেই যাই, ওই ভোটার কার্ড যেটা আমার, সেটা কিন্তু সেম স্ট্যাটাস ইন্ডিকেট করছে আমি ভারতীয়। ক্লিয়ার? তার মানে কাশ্মীর টু কন্যাকুমারী যেখানেই থাকো তুমি, ওটা তোমার মেন কার্ড। এটা কে দেয়? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তাহলে আধার কার্ড আর ভোটার কার্ড কিন্তু এক নয়। ভোটার আধার কার্ড বলছে কি? আধার কার্ড বলছে আপনি ভারতে রয়েছেন, এখন ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার আছে, আপনি ভারতে রয়েছেন। কিন্তু ভোটার কার্ডটা বলছে কে? আপনি ভারতের নাগরিক। দুটোর মধ্যে বিস্তর পার্থক্য। তাহলে এবার আর একটা কথা বলতে হয়, বলেই নি, তাহলে তুমি নাগরিক কাকে বলবে? ওটা ভোটাধিকার। নাগরিক কি? নাগরিক দুটো হয়, ভালো দুটো। একটা আমি ভারতে রয়েছি এখন, বা ভারতের আমরা, একটা ভারতের, একটা এলিয়েন। এলিয়েন বলতে ওই জাদু সিনেমার ইয়ে না, এলিয়েন কথা হচ্ছে বিদেশি। তা বিদেশিরা তো ভারতে রয়েছে, হ্যাঁ, তাহলে একটা এলিয়েন হয়, একটা হলো আমাদের ভারতীয় সিটিজেন। দুটোকেই কিন্তু গভর্নমেন্ট দেখে। কিন্তু আমরা যারা ভারতীয় নাগরিক, তারা ভারত সরকারের বিশেষ কিছু ফেসিলিটিস পায়, সে ফেসিলিটি ওরা পায় না। যেন হাসপাতালে, সরকারি হাসপাতালে, বেসরকারি, সরকারি হাসপাতালে তোমার যা ফেসিলিটি, একটা বিদেশির একই ফেসিলিটি। আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার ভারতের রাস্তা, কোনো বিদেশি হলে তার এক, কিন্তু কিছু কিছু বিশেষ ফেসিলিটিস সরকার তোমাকে প্রোভাইড করে, ওকে প্রোভাইড করে না। তার মধ্যে তো অবশ্যই সবার আগে বলবো ভোটাধিকার। দ্বিতীয় বলো পিডিএস সিস্টেম। পিডিএস সিস্টেম কি? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটাকে বলা হয় কি রেশনিং ব্যবস্থা। এটা ওরা পায় না, এটা আমরা পেয়ে থাকি। যেমন সরকারি কাজ, সরকারি কাজগুলো আমরা পেয়ে থাকি, ওরা কিন্তু না। তুমি ফটো এখন বলতে পারছো না কেন স্যার, কমনওয়েলথের সেটা পার্ট কিন্তু আলাদা, সেটা আলাদা। তাহলে এই যে এবার আসি, ইলেকশন কমিশন হলো, আজকে ইলেকশন কমিশন কি? একজন মেন চিফ ইলেকশন কমিশনার আর দুজন সহকারী। ক্লিয়ার? তার মানে ইলেকশন কমিশনার ছাড়া ইলেকশন কন্ডাক্ট হবে না। তাহলে এবার ইলেকশন কমিশনার নিয়ে কিছু আলোচনা হোক। মনে রাখবে 1950 থেকে, ভালোভাবে শুনবে, কত? 1950 থেকে 15ই অক্টোবর 1989। 1950 থেকে 15ই অক্টোবর 1989, এই যে দীর্ঘায়িত সময়টা, এটা ছিল ওয়ান হেডেড বা ওয়ান বডি। তাহলে একজনই ইলেকশন কমিশনকে রিপ্রেজেন্ট করত। তারপরে দেখা গেল 16ই অক্টোবর 1989 সাল প্রেসিডেন্ট কি করলো? আরো দুজনকে অ্যাপয়েন্ট করলো ইলেকশন কমিশনার। তাহলে কজন হলো? তাহলে একটা চিফ আর দুটো ডেপুটি হয়ে গেল। তুমি ফট করে স্যার কেন হলো? অবশ্যই কোনো কাজ ছিল। মনে করে রাখো
রাজীব গান্ধীজির শাসন, তখন 21 বছর বয়সে তুমি ভোটটা দিতে, তোমার বাবাকে জিজ্ঞাসা করবে 21 বছর বয়সে ভোটটা দিতে। এই সময় এসে 89 এসে দেখা গেল 18তে নামানো হলো। কি হয়েছে? সাংবিধানিক প্রসেসের দ্বারা। তাহলে এই যে 21-এ দিতে 18ই নামলে 3টে বছর হিউজ হিউজ ক্যান্ডিডেট না, যারা ভোট দেবো হিউজ ভোটার বেড়েছে। তাহলে এই যে হিউজ ভোটার যে বাড়লো, এটাকে তো সামাল দিতে হবে, তো বিভিন্ন প্রশাসনিক কাজ থাকবে, এর জন্য 300 হয়ে গেল। ক্লিয়ার? কিন্তু এই 300 বেশি দিন থামলো না। এবার দেখা গেল জানুয়ারি 1990 আবার উঠিয়ে নেওয়া হলো, আবার 180 হয়ে গেল। মনে রাখো জ্ঞানী জয়ল সিং তখন রাষ্ট্রপতি ছিল, এবং রাজীব গান্ধীর সাথে জ্ঞানী জয়ল সিং এর মানে যাকে বলে শাসনের একটু প্রথম হতো। এটাই স্বাভাবিক। রাষ্ট্রপতি নিজের পাওয়ার দেখাচ্ছে মানে কি, এটা ঠিক আমার মনে হচ্ছে না ঠিক। আপনি প্রধানমন্ত্রী বলে যে আপনার কথা মানে আমার মনে হচ্ছে না ঠিক, এই যে এরকম কিছু থাকতে থাকতে আবার দেখা গেল এগেন ইন অক্টোবর 1993, 93 সালে এসে আবার দুজনকে অ্যাপয়েন্ট করা হলো, আবার 300 হয়ে গেল, এবং সেটাই আজ পর্যন্ত রয়েছে। তাহলে মনে রাখবো 1950 সাল থেকে শুরু করে আপ টু অক্টোবর 15, 1989 100 ছিল, কিন্তু 16 অক্টোবর এসে আবার 300 হয়ে গেল। কি কারণে? 21 থেকে নামে 18 করা হয়েছে, হিউজ চাপ। কিন্তু এটাও বেশি দিন এক্সিস্ট করলো না, 1990 সালে এসে আবার পুরোনোতে চলে গেল। পুরোনো মানে আবার যখন আমি 93 অক্টোবরে আসলাম, বলো না আগের মতোই থাকুক। টুইস্ট মানে একজন চিফ, দুজন ডেপুটি, এদের প্রত্যেককে অ্যাপয়েন্ট করবে দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? গত এই ইলেকশনের আগে হচ্ছিল না যে চিফ ইলেকশন কমিশনকে যা নির্বাচন করবে তার মধ্যে একজন সুপ্রীম প্রধান বিচারপতিও থাকবে, সেটা হলো না, সেটা নিয়ে আলোচনা হবে অবশ্যই। তাহলে কি যেন বলছিলাম, তাহলে 300 হয়ে গেল। তিনজনা এদের কিন্তু ইকুয়াল পাওয়ার, এরম না যে তুমি চিফ ও ডেপুটি, না, ইকুয়াল পাওয়ার। এবার দেখা গেল তাহলে ইকুয়াল পাওয়ার যখন, তাহলে আলোচনা হচ্ছে, কোনো সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত ওখানে কিন্তু 2:1 গ্র্যান্ট হবে। তুমি চিফ ইলেকশন কমিশনার, তুমি বলেছো না, হলো, তার জন্য না, তুমি বলেছো হ্যাঁ, তার জন্য হ্যাঁ না, 2:1। দুটো ভোট যেখানে পড়বে সেটাই মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এই ইয়েতে হয়ে যাবে। ক্লিয়ার? আমি এটুকুনি। তার মানে এখানে দেখা গেল তিনজনেরই ক্ষমতা একজন চিফ, দুজন ডেপুটি। নিয়োগ কে করছেন? প্রেসিডেন্ট। ইলেকশন না, কিন্তু সিলেকশন হচ্ছে। সেখানেও আমরা দেখবো যে সরকার রুলিং পার্টি থাকে, রুলিং পার্টিও তোমার তার প্রভাব থাকে, পরবর্তীকালে দেখবো, সেটা স্বাভাবিক। এবার দেখা গেল এই যে ইলেকশন কমিশন 3 জন হলেন, এদের মধ্যে তো এরকম হতে পারে যে তাদের মধ্যে মতের বিরোধী হতে পারে, মানে মতের বলতে কি, মানে ব্যক্তিগত তো হবে না, সেটা সাংবিধানিকগত। এরকম যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করবে। ক্লিয়ার? আমি হ্যাঁ, হতেই পারে সুপ্রিম। মনে রাখবে তাহলে এবার একটা কথা বলা হয় যে তাহলে এরা কত বছর থাকবে সরকারি কর্মচারী? মনে রাখবে এখানে বলা হয়েছে তোমার কার্যকালের মেয়াদ 6 বছর, অথবা তোমার এজ 65 বছর। এই দুটোর মধ্যে যেটা আগে হবে সেটা দিয়ে তোমার রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে। কি বললাম? এই দুটোর মধ্যে যেটা আগে সাপোর্ট করবে সেটাতেই হয়ে যাবে। এবং মনে রাখতে হবে যে তোমাকে অ্যাপয়েন্ট করেছে রাষ্ট্রপতি, তোমরা 3 জনই অ্যাপয়েন্টেড, কিন্তু 3 জনেরই ক্ষমতাই এক সংবিধানের চোখে, এবং যাতে নিরপেক্ষ সম্পূর্ণ থাকা যায় সেই কারণে কিন্তু 2:1।
হ্যাঁ, তিনজনই হ্যাঁ বলতে পারে, তিনজনই না বলতে পারে, কিন্তু 2:1 ধরা হবে। তার মানে মেজরিটি যেখানে সেটা, তার মানে সে ডেপুটি হোক বা চিফ হোক, তাতে কিন্তু কোনো কিছু যায় আসছে না। হলো? আর কোনো কোনো কিছু আর প্রশ্ন আছে তোমাদের? এই যে বাই ইলেকশন যখন হয় ওটাও কি ইলেকশন কমিশনারই হ্যাঁ, টোটালি কন্ট্যাক্ট করুন ইলেকশন অফিসার। উনি তো বলবে যে এত তারিখে অমুক বিধানসভা ক্ষেত্রের জন্য বা লোকসভার জন্য ইলেকশন কন্ডাক্ট হবে, উনি বলবেন, এবং ওনার তত্ত্বাবধানেই হবে। আর যেটা আমি বলতে বলতে চলে গেছি, যে মুহূর্তে ইলেকশন কমিশনের ডেটটা অ্যানাউন্স করলো, সেই মুহূর্তে কিন্তু সরকারের যত কিছু মেশিনারি ছিল সব কিছু ইলেকশন কমিশন আন্ডারে চলে আসলো। কারণ হলো কি, ইলেকশন কমিশনের নিজস্ব তো সৈন্যবাহিনী নেই বা নিজস্ব প্রশাসনিক যে হিউজ, ওটাই যাবে না মানে পুলিশের, বললাম না আরেকবার হোক, যেরকম আর্মির যারা ফোর্স আছে অল 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 প্যারামিলিটারি ফোর্স আছে। তারাই শুধু যাবে, না না, অল, তুমি স্কুলের মাস্টারমশাই, তুমি হয়তো ভোটের ডিউটি করতে যাচ্ছ না, এমনকি পুলিশটাও অল, তুমি তো যারা তুমি দেখালে স্কুলের মাস্টারমশাই, তোমার তো মাথায় বাজ পড়ে, তোমার তো মাথায় বাজ পড়ে যে ভোটে যাব, মুখটা আঙুল থেকে কিশমিশ হয়ে যায়। অবশ্যই এটাও ঠিক, কোথায় ফেলবে তার তো ঠিক নেই, তা তো ঠিক নেই। বুঝলো? তা যারা ছাত্রছাত্রী, যারা অনেকে বলে যারা চাকরি করছে, যাই স্যার একটা সংঘর্ষ করে আসি, সে চাকরি আর কি করে করে চাকরি। দেখো, তুমি ব্যাংক এমপ্লয়ি হও, তুমি পুলিশ হও, তুমি স্কুলের টিচার হও, গভর্নমেন্টে রয়েছে, প্রাইভেট ইয়ে না, সমস্ত কিছু চলে গেল ইলেকশন কমিশনের আন্ডারে। তখন আমার নবদ্বীপ, আমি নবদ্বীপ জনপদে থাকি, নবদ্বীপ একটা পুলিশ স্টেশন রয়েছে, সেই পুলিশ স্টেশনও কিন্তু হয়ে গেল কি নির্বাচন কমিশনের আন্ডারে। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশনের সার্টিফিকেট বা ডিক্লারেশনটা শেষ হয়। ক্লিয়ার? আমরা ডিটেলসে পড়বো, যখন ভোট অ্যানাউন্স হয় দেখবো কিছু বদলি থাকে, কিছু আবার বদলি করা যায় না, প্রশাসনিক মহলে যেইগুলো হয় দেখবে অ্যানাউন্স হলে অনেকে বদলি হয়, অনেকে বদলি হয় না, এরকম কিছু কিছু থাকে, সেগুলো আলোচনা হবে। তাই মোট কথা, আমাদের ইলেকশন কমিশন থেকে যদি প্রশ্ন আসে, এইগুলোর উপর থেকে আসে, 324 নং ধারা তোমাকে মনে রাখতে হবে। হলো? সুকুমার সেন প্রথম, আর এখন যে হয়েছে সে হচ্ছে লাস্ট, এরপর আবার হবে। আর ইম্পর্টেন্ট কিছু থিওরিজগুলো বা লেখা আছে, সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। হলো? আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো, যে কোনো প্রশ্ন বলো। প্রশ্ন যদি না থাকে, তার মানে তার মাথায় কিছু ঢোকেনি। তুমি তো আর ক্লাস 2-3 না, তোমাদেরকে পড়তে হচ্ছে চাকরি পরীক্ষার জন্য, যেখানে প্রায় 14, 15, 16, 18, 20 লক্ষ ছেলে মেয়ে, সেখান থেকে তোমাদের ছিনিয়ে আনতে হবে। তোমার যদি স্পেশাল কোয়ালিটি না থাকে, তোমাকে দেবে। ভালোভাবে বুঝে নাও, কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবে। আমি তারপরে কটা বাজে কটা দেখো, 9:07। আজকে আমি ক্লাস করাবো বলে ওই তোমার 7:05 নাগাদ একটু শুয়েছি, শুতে আমি ঘুমিয়ে পড়েছি, গিয়ে তোমাদের কাকিমার বাড়ি ডাকছে, পড়তে এসছে, আর দেখে না, রাখলাম তাহলে।